রাখবো, তারপর দেখা যাবে। না, রেকর্ড হচ্ছে না এখন, আমি অন করি। আচ্ছা স্যার, মানে রেকর্ডটা হলে আমাদের অনেকেই হচ্ছে জয়েন করতে পারে না বা নেট প্রবলেম থাকে, সেক্ষেত্রে পরে আমরা ক্লাসটা দেখে নিতে পারি স্যার। তা ঠিক আছে, আপনারা তো ফিজিক্যাল ক্লাসও থাকেন না, অনলাইন ক্লাসও যদি না থাকেন, তাহলে আসলে সেমিস্টারে কি শিখতেছেন এটা আসলে একটা কোশ্চেন মার্ক থেকে যায়। আচ্ছা, আমরা শুরু করতে পারি মনে হয়, কি বলেন? জি স্যার। জি স্যার। আপনারা নিজ নিজ গ্রুপে আবার একটু ইনফর্ম করে দেন, সবাই যেন জয়েন করে। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা অলমোস্ট হচ্ছে 3 উইকস কিন্তু এই সেমিস্টারের পার করে ফেললাম। 3 উইকস বলতে আমাদের 3টে সপ্তাহে আসলে ক্লাস হওয়ার কথা ছিল আর কি, ঈদের বন্ধ বাদ দিয়ে। তো 3 উইকসে হচ্ছে আমি ক্লাসে ওইরকম উপস্থিতি পাইনি। তো এই জন্য হচ্ছে আমি বারবারই একই জিনিস আসলে রিপিট করার প্রয়োজন পড়ে, কারণ এক দুইজন হচ্ছে ক্লাসে উপস্থিত থাকলে এক দুইজনের জন্য আমি 1 ঘন্টা ক্লাস নিলাম, কিন্তু আবার এই সেম টপিক্সটাই আপনাদের বোঝার জন্য বা আমার ফুল কোর্সটাই করানোর জন্য আমার এই বেসিক নলেজটা খুবই প্রয়োজন হয়। ঠিক আছে? তো যার কারণে বারবার আমি একই টপিক্সের উপর হচ্ছে আপনাদের রিপিটেশন করার প্রয়োজন পড়ে। তো আশা করি আজকেই লাস্ট এবং ফুল সেগমেন্টে আজকে কমপ্লিট করার ট্রাই করব, পরবর্তীতে আর এই জিনিসগুলো রিপিট হবে না। কিন্তু এই নলেজটা আপনার অন্যান্য সেগমেন্টে কিন্তু অ্যাপ্লাই হবে ঠিকই। তো আপনি যদি আজকের এই জিনিসগুলো না বুঝতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী সেগমেন্টগুলো কমপ্লিট করতে পারবে না। তো আমি আজকে ডিটেলস যাব না, জাস্ট হচ্ছে এই যে 3 উইকস ক্লাস হলো, আমরা কি ডিসকাশন করেছি এই জিনিসগুলো হচ্ছে আমরা জাস্ট একটু সামারি শেয়ার করব। তো সেগমেন্ট ওয়ানে আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব এগুলো হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক ভেক্টর অ্যানালাইসিস, তারপর হচ্ছে রিভিউ অফ ভেক্টর অ্যানালাইসিস, পোস্টুলেটস অফ ইলেকট্রোস্ট্যাটিক, কুলম্বস ল ফর ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড চার্জ। মেইনলি হচ্ছে আমরা 3টে জিনিসের উপর এখানে ফোকাস করবো। একটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিসের রিভিউ, অর্থাৎ আপনারা আগে করেছেন, এখানে জাস্ট হচ্ছে একটু রিকল করা আর কি, আপনারা ভেক্টর অ্যানালাইসিসটা ভালোভাবে বুঝতেছেন কিনা। তারপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। সাউন্ড গুলো একদম আটকে আটকে আসতেছে। সাউন্ড কি ক্লিয়ার আসতেছে না? স্যার ক্লিয়ার আছে, ওনাদের হয়তো বা মেডিসিন হবে, ক্লিয়ার পাচ্ছি। স্যার ক্লিয়ার আসতেছে। ওকে। স্যার ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে পোস্টুলেটস অফ ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স এর হচ্ছে কিছু সূত্র বা আনুষঙ্গিক যে বিষয় আছে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তারপর হচ্ছে কুলম্বস ল, অর্থাৎ কুলম্বস এর একটা সূত্র আছে যেটা হচ্ছে আমরা ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড চার্জের জন্য হচ্ছে অ্যাপ্লাই করব। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিস বোঝার ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমটা বোঝার প্রয়োজন হয়। তো আমরা আগেও ডিসকাস করেছি, আমি জাস্ট হচ্ছে এখানে সবগুলো হচ্ছে সামারাইজ করার চেষ্টা করব। এখানে আমি গো থ্রু যাব না, মানে স্কিমিং থ্রু করবো আর কি। তো এখানে হচ্ছে আমরা 3 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে ডিসকাস করেছি। একটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এবং হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। তো 3 ধরনের কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করার জন্য যে কোঅর্ডিনেটিং ভেরিয়েবল গুলো আছে, এটা হচ্ছে এক্স ওয়াই জেড দ্বারা আমরা এগুলোকে ডিনোট করে থাকি। তাদের যেই রেঞ্জ আছে, এটা হচ্ছে নেগেটিভের দিক থেকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের রেঞ্জ। আমাদের এই জিনিসটা একটু জানা থাকতে হবে বা মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল সারফেস এরিয়া এই জিনিস, কিংবা হচ্ছে ডিফারেনশিয়াল ভলিউম এবং হচ্ছে ডিফারেনশিয়াল লেংথ, এই টার্মগুলোর সাথে পরিচিত হতে হবে। এই 3টা জিনিস হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল। সবগুলো কোঅর্ডিনেটের জন্য আমাদের এই ডিফারেনশিয়াল যে কম্পোনেন্টগুলো আছে এগুলো জানা থাকতে হবে। বিশেষ করে এখানে দেখেন যে যেহেতু এখানে ফিগারটা আসছে ডিফারেনশিয়াল সারফেস এরিয়া, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়। যেমন হচ্ছে এখানে ডিএস ওয়াই দেয়া আছে, এর মানে এটা হচ্ছে ওয়াই যে এক্সিস আছে তার যে ডিফারেনশিয়াল সারফেস এরিয়া, এই জিনিসটা কি হবে। হ্যাঁ, তো এটাকে হচ্ছে আমরা
বের করার জন্য এরিয়া বললে হচ্ছে আমাদের দুইটা ডাইমেনশন চলে আসে, যেমন হচ্ছে আমাদের লেংথ অ্যান্ড উইথ যদি মাল্টিপ্লাই করি তাহলে এরিয়া হয়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এখানে দুইটা ডাইমেনশনের মাল্টিপ্লিকেশন প্রয়োজন। তো এখানে দুইটা ডাইমেনশনের মাল্টিপ্লিকেশনের জন্য এখানে হচ্ছে ওয়াই এক্সিসের ক্ষেত্রে তার যে ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া এটা হচ্ছে ডিএক্স ডিজেড, ঠিক আছে। অর্থাৎ ওয়াই এক্সিসের ক্ষেত্রে ওয়াই বাদ দিয়ে বাকি যে দুইটা কম্পোনেন্ট থাকে এক্স এন্ড জেড, এই দুইটার মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে এখানে ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া। ওকে, অনুরূপভাবে ডিফারেন্সিয়াল লেংথ এবং ডিফারেন্সিয়াল ভলিউম আছে। ভলিউম মানে হচ্ছে তার তিনটা ডাইমেনশনের অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন। এখানে এখানে ডিএক্স ডিওয়াই ডিজেড তিনটা দ্বারা হচ্ছে ভলিউমটাকে ডিফাইন করা হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট। অনুরূপভাবে হচ্ছে সার্কুলার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে তিনটা কম্পোনেন্ট আছে, অর্থাৎ আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনের জন্য যে কোঅর্ডিনেটিং ভেরিয়েবল আছে এটা হচ্ছে রো ফাই জেড। এখানে রো ফাই জেড এর তার যে রেঞ্জ, এই রেঞ্জটা এখানে দেওয়া আছে, অর্থাৎ রো এর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ফাই হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত, জেড হচ্ছে মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত। অনুরূপভাবে তারও হচ্ছে ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া, ডিফারেন্সিয়াল ভলিউম, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। তো জাস্ট হচ্ছে টার্মগুলোর সাথে পরিচিত থাকেন। তারপর হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেটিং ভেরিয়েবল আছে এটা হচ্ছে আর থিটা ফাই। রো এবং আর একই জিনিস। তো আর থিটা ফাই আর এর হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, থিটার ক্ষেত্রে হচ্ছে তার রেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার ভ্যালুটা কত ছোট হতে পারে কিংবা হচ্ছে কত বড় হতে পারে, যেটাকে আমরা রেঞ্জ বলতেছি। থিটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, ফাই হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত। অনুরূপভাবে হচ্ছে তারও ডিফারেন্সিয়াল এলিমেন্টগুলো আছে, ডিফারেন্সিয়াল ভলিউম, ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া কিংবা হচ্ছে ডিফারেন্সিয়াল লেংথ। হ্যাঁ, এই টার্মগুলো আছে। জিনিসগুলো আমরা যখন প্রয়োজন হয় তখন আমরা দেখে নেব। তো বিশেষ করে হচ্ছে আমি যেই জিনিসটার উপর বেশি ইনসিস্ট করে থাকি এটা হচ্ছে আমাদের এই সামারি টেবিলগুলো। এখানে দুইটা সামারি টেবিল আছে, একটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের জন্য তার সামারি টেবিল, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমগুলোকে যদি আমরা ট্রান্সফর্ম করতে চাই, অর্থাৎ কার্টেসিয়ান থেকে যদি আমরা সিলিন্ড্রিক্যালে যেতে চাই কিংবা হচ্ছে সিলিন্ড্রিক্যাল থেকে যদি কার্টেসিয়ানে আসতে চাই কিংবা কার্টেসিয়ান থেকে যদি আমরা স্ফেরিক্যালে যেতে চাই, তাহলে আমাদের রোলটা কি হবে বা ফর্মুলাটা কি হবে এটা হচ্ছে এই সেকেন্ড টেবিলে বা সামারি টেবিলে দেওয়া আছে। আর ফার্স্ট সামারি টেবিল যেটা দেওয়া আছে কোঅর্ডিনেট সিস্টেমের, এখানে আমরা যদি ফার্স্ট কলামটা দেখি, এখানে ফার্স্ট কলামের ক্ষেত্রে হচ্ছে কোঅর্ডিনেটিং ভেরিয়েবল। এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং ভেরিয়েবল, যেগুলো হচ্ছে আমরা এখন ডিসকাস করলাম। তারপর হচ্ছে ভেরিয়েবলগুলো যদি দেওয়া থাকে এটাকে আমরা অ্যাকচুয়ালি ভেক্টরে কিভাবে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, এই জিনিসটা দেওয়া আছে। তারপর হচ্ছে একটা ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কিভাবে বের করব, তারপর হচ্ছে তার পজিশন ভেক্টরটা কি হবে, তারপর হচ্ছে ভেক্টর বেস ভেক্টর প্রপার্টিজ, অর্থাৎ আমাদের যেই ইউনিট ভেক্টর গুলো আছে ওই ইউনিট ভেক্টর গুলোর হচ্ছে ডট প্রোডাক্ট কিংবা ক্রস প্রোডাক্ট করলে কি হবে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ডট প্রোডাক্টের হচ্ছে তার ফর্মুলাটা কি হবে এবং ক্রস প্রোডাক্টের ফর্মুলাটা কি হবে। এগুলো হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য এবং এটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য। তারপর হচ্ছে আমি একটু আগে যেই টার্মগুলোর ক্ষেত্রে হচ্ছে ইনসিস্ট দেওয়ার জন্য বললাম যে ডিফারেন্সিয়াল লেংথ, ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ভলিউম। হ্যাঁ, তো এখানে হচ্ছে প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য, যেমন হচ্ছে এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জন্য হচ্ছে তার লেংথ, সারফেস এরিয়া এবং ভলিউম, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য এবং এটা হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য এখানে দেয়া আছে, ঠিক আছে। এই টার্মগুলোর সাথে জাস্ট হচ্ছে আপনারা পরিচিত থাকেন, অথবা এই জিনিসগুলো আপনারা আগের লাস্ট সেমিস্টারে যেই ভেক্টর জিওমেট্রি এন্ড ভেক্টর অ্যানালিসিসের যে কোর্স ছিল এই জিনিসগুলো অথবা ডিসকাস করা হয়েছে। ওকে, তো আমরা যদি দেখি যে একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন কিভাবে করা হয়, তারপর হচ্ছে তার ম্যাগনিটিউডটা কিভাবে বের করা হয় এবং তার ইউনিট ভেক্টরটা কিভাবে বের করা হয়, ঠিক আছে। তো একটা এক্সাম্পল থেকে দেখি যে মনে করেন যে এখানে হচ্ছে এই জি একটা পয়েন্ট দেয়া আছে যার ভ্যালু হচ্ছে 2 - 2 - 1। বলেন তো এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে দেয়া আছে? এনিওয়ান? কার্টেসিয়ান কোঅর্ডিনেট। কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ঠিক আছে। তো এটা আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম যে আসলে এরকম যদি পয়েন্ট দেয়া থাকে তাহলে হচ্ছে কোনটা
কোন কোঅর্ডিনেট সিস্টেম এটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে। তো আবার রিপিট করতেছি, যদি কোনো অ্যাঙ্গেল দেয়া না থাকে তাহলে বুঝবো এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল দেয়া নাই এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। যদি একটা সিঙ্গেল অ্যাঙ্গেল দেয়া থাকে তাহলে হচ্ছে সিলিন্ড্রিক্যাল, যদি ডাবল অ্যাঙ্গেল দেয়া থাকে তাহলে হচ্ছে এটা স্ফেরিক্যাল। জাস্ট হচ্ছে এটা আমাদের বোঝার ক্ষেত্রে হচ্ছে একটা টেকনিক অবলম্বন করা, ঠিক আছে। তো এখানে যে পয়েন্টটা দেওয়া আছে জি পয়েন্ট 2 -2 -1, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এটাকে যদি আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু এবং এটা হচ্ছে জেড এর ভ্যালু, তাহলে জি ইকুয়াল হচ্ছে মানে জি ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে হয় বার দেই, না হয় হচ্ছে বোল্ড করে রাখি, না হয় ক্যাপ দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে। তো এখানে এই জিটা কিন্তু বোল্ড করা, এর মানে হচ্ছে এটা একটা ভেক্টর বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জি ভেক্টর দ্বারা হচ্ছে মানে জি ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, 2ax মাইনাস এর 2ay মাইনাস এর, যেহেতু 1 আছে এই জন্য তো মাইনাস এর az, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা যে কোনো একটা পয়েন্টকে আমরা কিভাবে ভেক্টরে রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তো এই জি ভেক্টরের তার ম্যাগনিটিউডটা আমরা কিভাবে বের করব? ম্যাগনিটিউড বের করার ক্ষেত্রে হচ্ছে জাস্ট রুট স্কয়ার করে দিলেই হবে। অর্থাৎ এখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস এর 2 মানে -2 স্কয়ার। এখানে মাইনাস দিলেও যা, না দিলেও তা, কারণ হচ্ছে স্কয়ার করলে সবগুলি পজিটিভ চলে আসবে। তাহলে -2 স্কয়ার প্লাস হচ্ছে -1 স্কয়ার ইকুয়াল হচ্ছে 3, এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। তাহলে ইউনিট ভেক্টরটা আমরা কিভাবে বের করব? ইউনিট ভেক্টরকে এখানে আমরা এ জি দ্বারা প্রকাশ করব, মানে এ দ্বারা অ্যাকচুয়ালি হচ্ছে ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়, যেহেতু এটা জি পয়েন্টের এই জন্য হচ্ছে এ জি দেওয়া আছে। তাহলে ইউনিট ভেক্টর বের করা হয় হচ্ছে যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে যদি আমরা তার ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করি তাহলে হচ্ছে তার ইউনিট ভেক্টরটা পাওয়া যাবে। এই যে এখানে হচ্ছে জি ভেক্টর ডিভাইডেড বাই জি ভেক্টরের ম্যাগনিটিউড, অর্থাৎ 2ax, এটাকে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি অর্থাৎ 2/3ax মাইনাস এর 2ay মাইনাস এর 2/3ay মাইনাস এর az মাইনাস 1/3az, ঠিক আছে। তো এটা হচ্ছে তার ইউনিট ভেক্টর। ক্লিয়ার? জি স্যার। ওকে। তো কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই মাইক্রোফোন। স্যার লাস্ট লাইনটা আরেকবার বুঝাবেন? আচ্ছা, লাস্ট লাইনটা হচ্ছে এই যে আমরা যে ইউনিট ভেক্টর বের করব, ইউনিট ভেক্টরটা আমরা কিভাবে বের করব? ইউনিট ভেক্টরটা হচ্ছে বের করার নিয়মটা হচ্ছে আমরা যে জি ভেক্টরটা বের করছি এই জি ভেক্টরটাকে আমরা যদি জি ভেক্টরের যে ম্যাগনিটিউড বের করছি এই ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করলে যেই ভেক্টরটা আসবে এটাকে আমরা ইউনিট ভেক্টর বলে থাকি। ক্লিয়ার? জি স্যার বুঝছি। ওকে। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে আরো কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন হচ্ছে এখানে দুইটা পয়েন্ট দেয়া আছে এম পয়েন্ট এন্ড এন পয়েন্ট। এখান থেকে হচ্ছে আর এম এন বের করতে বলছে। আর এম এন দ্বারা কি বোঝে? আর এম এন দ্বারা হচ্ছে তার পজিশন ভেক্টর বোঝানো হয়। তো এই পজিশন ভেক্টরটা আমরা কিভাবে বের করব? তারপর হচ্ছে এ এম এন, এ দেয়া থাক মানে হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর বের করতে বলছে, ঠিক আছে। এখানে বলে দিবে না যে আপনাকে ইউনিট ভেক্টর বের করেন, জাস্ট বলবো যে এ এম এন, তখন আপনারা নিজেই বুঝে নিতে হবে যে এখানে ইউনিট ভেক্টর বের করার জন্য বলা হয়েছে। আর এম এন এর মানে হচ্ছে আর আর মানে এম থেকে এন পর্যন্ত তার পজিশন ভেক্টরটা বের করতে বলছে, ঠিক আছে। তো ভেক্টরের ক্ষেত্রে যেহেতু আমাদের দুই ধরনের কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে তার ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কিংবা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রেই তার দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে তার ম্যাগনিটিউড আর একটা হচ্ছে তার ডিরেকশন, ঠিক আছে। তো দুইটা যে কোনো একটা পরিবর্তন হলে ভেক্টরের কিন্তু তার ভ্যালু চেঞ্জ হয়ে যায়। তো এখানে আর এম এন এটা দ্বারা কি বোঝানো হয়েছে কিংবা হচ্ছে আমরা কিভাবে বের করব? আর এম এন মানে হচ্ছে আমরা এম পয়েন্ট থেকে এন পয়েন্টের দিকে যাব, ঠিক আছে, এম পয়েন্ট থেকে এন পয়েন্টের দিকে। তাহলে এই জন্য হচ্ছে আর এম এন দ্বারা এটাকে ডিনোট করা হয়েছে। তাহলে এম থেকে এন এ যাব, তাহলে আমরা এই মানটা কিভাবে বের করব? এটা বের করার জন্য হচ্ছে এই যে দেখেন এন এর যে ভ্যালু আছে 3 - 3 0, এই যে এই ভেক্টরটা
দিয়ে কিন্তু আমরা এন ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে, এন পয়েন্টটাকে। আবার এখানে যেই ভেক্টরটা আছে এটা দ্বারা হচ্ছে আমরা এম পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তো তাহলে আর এম এন এটার মানে কি? আর এম এন মানে হচ্ছে আর এন যেই ভেক্টরটা আছে, আর এন ভেক্টরটাকে হচ্ছে আমরা আর এম ভেক্টর থেকে মাইনাস করব, ঠিক আছে। ওকে, তো তাহলে মাইনাস করলে যেই মানটা আসবে এটাকে বলা হচ্ছে আর এম এন এর পজিশন ভেক্টর। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমরা এক্স এর সাথে এক্স এর মাইনাস, ওয়াই এর সাথে ওয়াই এবং জেড এর সাথে জেড এর। ক্লিয়ার? স্যার আর এম এন দেওয়া আছে, তাহলে আমরা এম এর মানটা আগে না বসাই এন এর মানটা বসাইলাম কেন? এটা নিয়ম, এই জন্য। ঠিক আছে স্যার, বুঝছি। ঠিক আছে, ওকে। তাহলে মাইনাস তো করতে পারবেন আশা করি। ওকে, তারপর হচ্ছে এ এম এন, এটা দ্বারা হচ্ছে ইউনিট ভেক্টর বোঝানো হয়। তাহলে ইউনিট ভেক্টর কিভাবে বের করতে হয় আমরা একটু আগেও দেখলাম। এ এম এন অর্থাৎ আর এম এন যে ভেক্টরটা আছে এটাকে হচ্ছে তার ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয় এটাও দেখলাম আমরা। তাহলে যে ম্যাগনিটিউডটা বের হবে ওটা দ্বারা ডিভাইড করলে যেই কোয়ান্টিটিটা আসবে কিংবা হচ্ছে যেই ভেক্টরটা আসবে এটাকে আমরা আর এম এন এর ইউনিট ভেক্টর বলতেছি। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো এখানে একটা অ্যাসাইনমেন্ট দেয়া আছে ড্রিল 1.1। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে আপনারা জমা দিতে হবে। এখানে আপনাদের সুবিধার্থে অ্যান্সারটা দেয়া আছে, আপনারা হচ্ছে বাকি ইয়েটা অ্যাসাইনমেন্টটা করবেন। ওকে, তো ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই ধরনের প্রোডাক্ট আছে, একটাকে হচ্ছে ডট প্রোডাক্ট বলা হয় আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট বলা হয়। ডট প্রোডাক্টের ক্ষেত্রে স্যার হচ্ছে স্যার একটু স্যার, এই যে উপরে যে অ্যাসাইনমেন্টটা স্যার স্যার আমরা মাইনাসের ক্ষেত্রে তো মান দুটো আলাদা করছি, প্লাসের ক্ষেত্রে কি এরকম মানে এম বা এন আগে পরে লিখতে হবে কি? এই যে এখানে তো যে বি জায়গাটা দেওয়া আছে আর এম এন প্লাস আর এম পি, এটা তো প্লাস করতে বলছে। হ্যাঁ, তো প্লাস করতে বললে প্লাস করবেন, আর এম এন ভেক্টর বের করবেন, তারপর হচ্ছে আর এম পি ভেক্টর বের করে দুটো যোগ করে দিবেন। সেক্ষেত্রে স্যার আর এম পির মানটা আগে লেখা বা পরে লেখাতে কোনো অসুবিধা হবে না তো? না না, ঠিক আছে। ওইটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু এম এন বের করার ক্ষেত্রে যদি আপনি এন মাইনাস এম না দিয়ে এম মাইনাস এন দেন ওই ক্ষেত্রে প্রবলেম হবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তারপর হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। আমরা জানি যে ভেক্টরের ক্ষেত্রে আমাদের দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো ডট প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য আছে যে ডট প্রোডাক্টকে আমরা স্কেলার প্রোডাক্টও বলে থাকি, কারণ হচ্ছে এই ডট প্রোডাক্টের মাধ্যমে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ম্যাগনিটিউড অফ এ অ্যান্ড ম্যাগনিটিউড অফ বি, হ্যাঁ, তাদের যে ম্যাগনিটিউড আছে জাস্ট হচ্ছে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা মাল্টিপ্লাই করে হচ্ছে এখানে আমরা মানটা পেয়ে থাকি। অর্থাৎ 2 × 2 মানে 4, অর্থাৎ আমরা এখানে হচ্ছে একটা জাস্ট কি বলবো একটা স্কেলার মানে স্কেলার কোয়ান্টিটি বা একটা ম্যাগনিটিউডই শুধু পেয়ে থাকি, এখানে কোনো ডিরেকশন পাওয়া যায় না। এই জন্য হচ্ছে এই ডট প্রোডাক্টকে আমরা স্কেলার প্রোডাক্টও বলে থাকি, ঠিক আছে। তো আর হচ্ছে এখানে ডট প্রোডাক্ট করার জন্য আমাদের যেই ফর্মুলাটা আছে যে আমরা এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে তার এ ডট বিটা হবে জাস্ট হচ্ছে এ এক্স বি এক্স, অর্থাৎ এক্স এর সাথে এক্স এর জাস্ট মাল্টিপ্লিকেশন করে দিলে আমাদের ডট প্রোডাক্টের মানটা চলে আসবে। হ্যাঁ, আর বাকি ক্ষেত্রে হচ্ছে দেখেন ইউনিট ভেক্টরগুলোর ক্ষেত্রে মানে বাকিগুলো অ্যাকচুয়ালি কিভাবে বাদ যায়। এক্স এর সাথে যদি আমরা ওয়াই এর ডট প্রোডাক্ট করি তাহলে এক্স এবং ওয়াই জেড অর্থাৎ তিনটে এক্সিস যে আছে, তিনটে এক্সিস একে অপরের সাথে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। তো ওয়াই এক্স জেড, ওকে। তো এখানে যে প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে, তো এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। তাহলে কস 90 ডিগ্রির মান হচ্ছে
জিরো, এই জন্য হচ্ছে এক্স ওয়াই এ ওয়াই এ জেড এ এক্স এ জেড তার ভ্যালুটা চলে আসে হচ্ছে জিরো। আবার হচ্ছে এ এক্স এ এক্স এ ওয়াই এ জেড তার মান হচ্ছে ওয়ান, কারণ এক্স এক্সিস তার নিজের এক্স এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে তার মান হচ্ছে জিরো, কস 0 ডিগ্রির মান হচ্ছে ওয়ান। এর জন্য হচ্ছে এই যে এক্সিসের যে ইউনিট ভেক্টরগুলো আছে এগুলো হচ্ছে সেম এক্সিসের ইউনিট ভেক্টরের মধ্যে হচ্ছে আমরা ডট প্রোডাক্ট করলে তার মানটা পাই হচ্ছে ওয়ান। ওকে, তো এখানে অ্যাসাইনমেন্ট 1.2 দেয়া আছে, আপনারা এখানে এই সি পর্যন্ত করবেন, ডিটা করার প্রয়োজন নাই, ভেক্টর প্রজেকশন বের করার প্রয়োজন নাই। অ্যাসাইনমেন্ট 1.2 তে হচ্ছে ডিটা বাদ দিয়ে আপনারা সি পর্যন্ত করবেন, ঠিক আছে, মানে অ্যাসাইনমেন্ট 1.2 তে। আমার রেকর্ডিং অ্যাপসটাতে একটু প্রবলেম করতেছে, কারণ এটা একটু পরপরই হচ্ছে রেকর্ডিং অফ হয়ে যাচ্ছে। মানে এতক্ষণ যে ক্লাস নিলাম এর মধ্যে হচ্ছে দুইবার রিস্টার্ট নিল। ওকে, আচ্ছা, তারপরে দেখি আমি একসাথে হচ্ছে মানে তারপর আমি রেকর্ডিং আবার চালু করে দিয়েছি, সবগুলো আমরা একসাথে করে শেয়ার করে দেবো আর কি, যদি পসিবল হয়। ওকে, তো তারপর হচ্ছে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে তার ম্যাগনিটিউডও পাই, আবার হচ্ছে তার ডিরেকশনও পাই। তো ক্রস প্রোডাক্টের নিয়মটা হচ্ছে আমাদের যে ডিটারমিনেশনের যে নিয়ম, এই ডিটারমিনেশন নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা ক্রস প্রোডাক্টটা করে থাকি। এখানে এ এবং বি দুইটা ভেক্টর দেয়া আছে, বলা হয়েছে যে ফাইন্ড এ ক্রস বি। তাহলে এ ক্রস বিটা আমরা কিভাবে পাবো? এ ক্রস বি পাওয়ার জন্য হচ্ছে আমরা এই যে ডিটারমিনেশনের নিয়ম, এখানে যে তিনটা ইউনিট ভেক্টর দেয়া আছে এ এক্স এ ওয়াই এ জেড, ঠিক আছে, তো এখানে এ এক্স এর নিচে হচ্ছে এ এক্স এর যে কম্পোনেন্টটা আছে অর্থাৎ কোএফিসিয়েন্টটা আছে এই যে 2, এখানে হচ্ছে এই এর জায়গায় এ এক্স এর জায়গায় বসবে হচ্ছে 2, এ ওয়াই এর হচ্ছে মাইনাসের 3, অর্থাৎ এখানে বসবে হচ্ছে মাইনাসের 3। তারপর হচ্ছে এ জেড, তার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, অর্থাৎ এখানে বসবে 1। অনুরূপভাবে বি এর গুলো যেমন হচ্ছে এ এক্স হচ্ছে মাইনাসের 4, তাহলে এখানে বসবে হচ্ছে মাইনাসের 4। তারপর হচ্ছে এখানে হচ্ছে এ ওয়াই হচ্ছে মাইনাসের 2, তাহলে এখানে হচ্ছে মাইনাসের 2। তারপর হচ্ছে এ জেড হচ্ছে 5, তাহলে এখানে বি জেড এর জায়গায় বসবে হচ্ছে 5, ঠিক আছে। তো এভাবে বসে হচ্ছে তার ডিটারমিনেশনের নিয়ম অনুযায়ী কিংবা হচ্ছে এই সূত্রটা ফলো করলেই আমাদের ক্রস প্রোডাক্টের মানটা চলে আসবে, ঠিক আছে। ডিটারমিনেশনের নিয়মটা জানা আছে না, নির্ণায়ক কিভাবে করতে হয়? জি স্যার, জানা আছে। ওকে, এখানে আসলে এগুলো বোঝানোর মানে এই ক্লাসে এসে আসলে এগুলো বোঝানোর সুযোগ নেই আর কি। ওকে, এখানে অ্যাসাইনমেন্ট 1.3 এটা প্রয়োজন নাই, আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট 1.4টা করবেন। অ্যাসাইনমেন্ট 1.4 এ কি আছে দেখেন, গিভেন দ্য 2 পয়েন্টস, দুইটা পয়েন্ট দেয়া আছে, এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে দেয়া আছে? সি পয়েন্টটা হ্যালো, আমাদের তিনটা কোঅর্ডিনেট সিস্টেম আছে না, এখানে সি পয়েন্ট হচ্ছে কোন কোঅর্ডিনেট? কার্টেসিয়ান, সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল। ওকে, আর এটা ডি পয়েন্টটা স্ফেরিক্যাল, কারণ এখানে হচ্ছে আমাদের দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু আছে, তাই না, থিটা এবং ফাই। ওকে, তো এখানে বলছে দ্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস অফ সি, অর্থাৎ প্রথমে বলছে সি কোঅর্ডিনেটের হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটটা বের করতে, এবং বিতে বলছে দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস অফ ডি, অর্থাৎ ডি এর রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটটা বের করতে। তো কিভাবে করব এটা কিন্তু আমরা উপরে যে ট্রান্সফরমেশনের জন্য সামারি টেবিল যেটা দেয়া আছে ওই টেবিলটা দেখেই করব, ঠিক আছে। ওকে,
তারপর বলছে দ্য ডিস্টেন্স ফ্রম সি টু ডি, এটা আমরা কিভাবে বের করব বলেন তো? দ্য ডিস্টেন্স ফ্রম সি টু ডি, অর্থাৎ আমাদেরকে এখানে বের করতে হবে আর সি ডি, এই পজিশন ভেক্টরটা বের করতে হবে। পজিশন ভেক্টর বের করার পর তার ম্যাগনিটিউডটা বের করতে হবে। ক্লিয়ার? হ্যালো, জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে যেইগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে দেয়া আছে এই জিনিসগুলো করবেন। তো আমরা আমাদের পরবর্তী টপিকস চলে আসি। এগুলো হচ্ছে আমাদের ভেক্টর অ্যানালাইসিস ছিল। তারপর হচ্ছে পোস্টুলেটস অফ ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক বলতে কি বোঝায়? ইলেকট্রোস্ট্যাটিক মানে হচ্ছে, দেখেন, ইলেকট্রোস্ট্যাটিক ইজ দ্য স্টাডি অফ দ্য ইফেক্ট অফ ইলেকট্রিক চার্জ এট রেস্ট। অর্থাৎ চার্জগুলো যখন রেস্ট পজিশনে থাকে তখন তার যে ইফেক্ট আছে, কি কি ইফেক্ট থাকে, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে পোস্টুলেটস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, কিংবা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে? তো স্ট্যাটিক অবস্থায় এখানে দেখেন যে বোল্ড করে যেটা লেখা আছে, স্ট্যাটিক চার্জ ডু নট প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। স্ট্যাটিক চার্জ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে না। তাহলে কোন ধরনের ফিল্ড ক্রিয়েট করে? তাহলে স্ট্যাটিক চার্জ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। ঠিক আছে? ওকে। তো তার যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে না, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, অর্থাৎ তার মধ্যে আমরা যদি কোনো ধরনের তার প্রপার্টিস নিয়ে কাজ করতে চাই, কিংবা হচ্ছে তার প্রপার্টিস গুলো বোঝার ট্রাই করি, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে মানে যখন রেস্ট পজিশনে থাকে তখন তার ইলেকট্রিক ফিল্ডে তার কোন কোন ধরনের পরিবর্তন হয়, কিংবা হচ্ছে অনেকটা চার্জ নিয়ে আসলে তার কোন ধরনের ইফেক্ট হয়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন বলেন, কিংবা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অ্যানালাইসিসের মাধ্যমেই বুঝতে হবে। ওকে। তো ইলেকট্রিক ফিল্ড এই জিনিসটা কি? ইলেকট্রিক ফিল্ড জিনিসটা হচ্ছে, এই যে দেখেন এখানে যে একটা পজিটিভ চার্জ রাখা আছে, এই পজিটিভ চার্জটা থেকে হচ্ছে তার একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত তার একটা ইফেক্ট, ইলেকট্রিসিটির একটা ইফেক্ট পাওয়া যায়, যেটাকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলে থাকি। আবার হচ্ছে যদি এটা মুভিং পজিশনে থাকে তখন তার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটাই থাকে। অনুরূপভাবে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও তার একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত হচ্ছে তার ফিল্ড ইফেক্টটা বা ম্যাগনেটিজমের যে ইফেক্টটা আছে ওই জিনিসটা পাওয়া যায়, এটাকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আমরা বলে থাকি। তো ইলেকট্রিক ফিল্ডের এই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে স্ট্যাটিক কন্ডিশনে তার চার্জ কনফিগারেশনটা আমাদের বোঝার প্রয়োজন হয়। চার্জ কনফিগারেশনটা কি? এটা হচ্ছে আমাদের যে চার্জগুলো আছে, চার্জগুলো যখন রেস্ট পজিশনে থাকে তখন আমরা বিভিন্ন ডাইমেনশনে কিংবা হচ্ছে বিভিন্ন ফ্যাশনে তাকে আমরা সাজাতে পারি। ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে চার্জ কনফিগারেশন। যেমন হচ্ছে শুধুমাত্র একটা চার্জ যদি থাকে, ডিসক্রিট চার্জ বা পয়েন্ট চার্জ আমরা যেটাকে বলতেছি, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, অনুরূপভাবে বিচ্ছিন্নভাবে হচ্ছে আমাদের এই চার্জগুলো আছে। ঠিক আছে? তো এটাকে আমরা পয়েন্ট চার্জ কিংবা হচ্ছে ডিসক্রিট চার্জ বলে থাকি। আরেকটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস চার্জ। কন্টিনিউয়াস চার্জ মানে হচ্ছে এখানে আমাদের আহ, তিন ধরনের চার্জ আছে। কন্টিনিউয়াস চার্জ বলতে অর্থাৎ আমাদের চার্জগুলোকে আমরা তিনভাবে সাজাতে পারি বা রাখতে পারি। যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে লাইন চার্জ, তারপর হচ্ছে সারফেস চার্জ, তারপর হচ্ছে ভলিউম চার্জ। লাইন চার্জ মানে হচ্ছে দেখতে লাইনের মতো, অর্থাৎ আমরা চার্জগুলোকে একটার পর আরেকটা যদি সাজাই, হ্যাঁ, তো সরি, ওইটাকে হচ্ছে লাইন চার্জ বলা হচ্ছে। ওকে। তো সারফেস চার্জটা কি? সারফেস চার্জটা হচ্ছে আমাদের একাধিক লাইন চার্জ যদি একে অপরের নিচে, অর্থাৎ আমাদের যদি একটা পৃষ্ঠের মতো যদি আমরা সাজাই তখন এটাকে হচ্ছে সারফেস চার্জ বলা হয়। আর ভলিউম চার্জটা কি? অনেকগুলো সারফেস, যে এক্সাম্পলটা আমরা ক্লাসরুমে দিয়ে থাকি, যে একটা বই কিংবা হচ্ছে একটা খাতার মধ্যে যে পৃষ্ঠাগুলো আছে, হ্যাঁ, ওই পৃষ্ঠার মতো সাজানো থাকলে ওটাকে আমরা সারফেস চার্জ বলি। আবার একাধিক পৃষ্ঠা যদি আমরা একসাথে করি তাহলে দেখেন এটা একটা কিউবের মতো হয়ে যাচ্ছে না, ঘনবস্তুর মতো হয়ে যাচ্ছে, ওইটাকে আমরা ভলিউম চার্জ বলি। ঠিক আছে? তো এই চার্জ কনফিগারেশনটা বোঝার কি প্রয়োজন? তো
তো এখানে যদি দেখেন যে লাইন চার্জ বা লাইন, তার ডাইমেনশন হচ্ছে একটা, সারফেস চার্জ বা সারফেসের ডাইমেনশন হচ্ছে 2টা, এবং ভলিউমের ডাইমেনশন হচ্ছে 3টা। তাহলে যার ডাইমেনশনের ভিন্নতা আছে তার মানে হচ্ছে তার বিভিন্ন দিক থেকে তার ইফেক্টের ভিন্নতাটাও থাকবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের এই চার্জ কনফিগারেশনটা বলা বা জানার প্রয়োজন আর কি। কারণ হচ্ছে এই এক একটা লাইন কনফিগারেশনের জন্য কিংবা হচ্ছে এক এক ধরনের চার্জের জন্য আমাদের সূত্রগুলো হচ্ছে ভিন্নতা চলে আসবে। ওকে, তো আমরা চলে আসি হচ্ছে কুলম্বস ল। তো কুলম্বস ছিলেন হচ্ছেন একজন ফ্রেঞ্চ আর্মি। উনি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখেন যে কোনো একটা গোলকের মধ্যে যদি আমরা চার্জ রাখি তাহলে তার আউটার স্ফিয়ারে হচ্ছে তার একটা ইফেক্ট পাওয়া যায়। তো ওই থেকে হচ্ছে উনি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখলেন যে চার্জগুলো একে অপরকে হয় আকর্ষণ করতেছে কিংবা হচ্ছে বিকর্ষণ করতেছে। তো এই আকর্ষণ কিংবা বিকর্ষণ যে করতেছে তার ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে আমরা এই কুলম্বস ল এর মাধ্যমে জানতে পারি। তো কুলম্বস যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা হচ্ছে কুলম্বস স্টেটেড দ্যাট দ্য ফোর্স বিটুইন টু ভেরি স্মল অবজেক্ট সেপারেটেড ইন ভ্যাকুয়াম। অর্থাৎ এখানে, সরি আমার রেকর্ডিংটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তো এখানে যে জিনিসটা বলতেছিলাম যে কুলম্বস স্টেটেড দ্যাট দ্য ফোর্স বিটুইন টু ভেরি স্মল অবজেক্ট সেপারেটেড ইন ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে হচ্ছে এখানে একটা মিডিয়ামের কথা বলা হয়েছে। অর্থাৎ এটা যদি ভ্যাকুয়াম মিডিয়াম না হয় অন্য কোনো মিডিয়াম হয় তাহলে তার ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, অর ফ্রি স্পেস by a distance which is large compared to their size is proportional to the charge on each and inversely proportional to the square of the distance between them. অর্থাৎ কুলম্বস বলছে যে আমরা যদি দুইটা বস্তু তাদের যে সাইজ আছে সাইজ থেকে একটু বেশি দূরত্বে যদি রাখি তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, হ্যাঁ, এই দুইটা বস্তুর মধ্যে যে ফোর্সটা কাজ করবে এটা হচ্ছে নিউটনের সূত্রের সাথে আমরা কম্পেয়ার করতে পারি যে দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানে হচ্ছে তাদের ভরের সমানুপাতিক। আর এখানে যদি আমরা চার্জ নিয়ে পড়তেছি তাহলে এটা হচ্ছে এই দুইটা বস্তুর মধ্যে যে চার্জ থাকবে তাদের চার্জের গুণফলের সমানুপাতিক। আবার যেহেতু তারা হচ্ছে একটা ডিস্টেন্সে আছে যেটাকে আমরা আর দ্বারা ডিফাইন করে থাকি, তাহলে এই ডিস্টেন্সের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সরি বর্গের ব্যস্তানুপাতিক, যেটাকে আমরা স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বলতেছি, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। অর্থাৎ এফ, এই ফোর্সের মানটা হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর কি এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমাদের এই সূত্রটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এফ ইকুয়াল হচ্ছে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে কে এর মানটা কত? কে এর মানটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট। এই এপসিলন নটকে আমরা পারমিটিভিটি বলে থাকি। এই এপসিলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12। এই ভ্যালুটা আমাদের মনে রাখতে হবে, অথবা অনেক ক্যালকুলেটরে কনস্ট্যান্ট টার্ম হিসেবে পাওয়া যায়। ওকে, তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখেন যে আমাদের যে চার্জগুলো আছে হয় পজিটিভ চার্জ না হয় হচ্ছে নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ এক অপরকে হচ্ছে রিপালশন ফোর্স পাওয়া যায়, আর হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জের ক্ষেত্রে হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স পাওয়া যায়। তো আমরা এতক্ষণ যেই জিনিসগুলো ডিসকাস করলাম বিশেষ করে হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে, তো ভেক্টর এবং কুলম্বস ল এই দুইটার কম্বিনেশনই হচ্ছে আমাদের এখন একটা ম্যাথ করতে হবে। ঠিক আছে, তো আমাদের এখানে ইউনিট ভেক্টরের এখানে আবার একটু সিম্বল দেয়া আছে, অর্থাৎ জাস্ট হচ্ছে রিকল করা। আমরা এই জিনিসটা আমাদের এখানেও অ্যাপ্লাই করতে হবে, কারণ ফোর্স এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার অবশ্যই হচ্ছে আমাদের ডিরেকশনটাও জানা প্রয়োজন। ঠিক আছে, তো এই ডিরেকশনটা হচ্ছে আমরা এখানে ইউনিট ভেক্টরের মাধ্যমে পেয়ে থাকি, অথবা আমরা এখানে এই যে ডিস্টেন্সটা দেয়া আছে এই ডিস্টেন্সটাও হচ্ছে আমরা ভেক্টরের বা পজিশন ভেক্টর থেকে বের করতে হবে। তাহলে দেখেন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলে বলা আছে যে এ চার্জ Q1, অর্থাৎ Q1 একটা চার্জ আছে যার ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁴ কুলম্ব, এবং এই চার্জটা আছে হচ্ছে M পয়েন্টে, অর্থাৎ 1 2 3 এই পজিশনে আছে।
and the charge of Q2 আরেকটা চার্জ হচ্ছে -10⁻⁴ কুলম্ব, অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জটা আছে হচ্ছে 205 এই পজিশনে, আর লোকেটেড ইন এ ভ্যাকুয়াম, অর্থাৎ এখানে যে মিডিয়ামের কথা বলা হয়েছে এটা হচ্ছে শূন্য মিডিয়াম কিংবা হচ্ছে ফ্রি স্পেস। এছাড়াও হচ্ছে শূন্য মিডিয়াম ছাড়া অন্যান্য মিডিয়ামও হতে পারে। অন্যান্য মিডিয়াম হলে আমরা এখানে যে এপসিলন নট যেটা ইউজ করছি, এপসিলন নটের মানটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পারমিটিভিটির মানটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, ডিটারমাইন দ্য ফোর্স এক্সার্টেড অন Q2 বাই Q1, অর্থাৎ আমাদেরকে এখানে যে জিনিসটা বের করতে বলছে ডিটারমাইন দ্য ফোর্সের মানটা বের করতে বলছে এক্সার্টেড অন Q2 বাই Q1, অর্থাৎ আমাদের দুইটা চার্জ যদি থাকে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, তাহলে এই Q1 চার্জটা Q2 চার্জকে কোন ফোর্সে অ্যাট্রাক্ট করতেছে এই জিনিসটা বের করতে বলছে, যেহেতু Q1টা হচ্ছে পজিটিভ আর Q2 চার্জ হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এখানে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, এই অ্যাট্রাকশন ফোর্সের মানটাই বের করতে বলছে। তাহলে Q1 চার্জ এটা আছে হচ্ছে আমাদের M পয়েন্টে, আর Q2 চার্জ এটা আছে হচ্ছে আমাদের N পয়েন্টে। তাহলে আমাদের যে কুলম্বসের যে ফোর্সের যে সূত্রটা ছিল এটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r², আর এখানে হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর, এই জিনিসটা লাগবে। তাহলে আমরা দেখি যে আমাদের কোশ্চেনে আমরা কি কি ভ্যালু পাই। Q1 চার্জের মান এখানে দেয়া আছে, Q2 চার্জ তার মানও দেয়া আছে, তারপর হচ্ছে 1/4πε0 এটা কনস্ট্যান্ট টার্ম, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে r², অর্থাৎ ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে। এখানে সরাসরি ডিস্টেন্সের কথা বলা নেই, তাহলে আমরা ডিস্টেন্সটা কোথায় থেকে বের করব? ডিস্টেন্সটা বের করার নিয়মটা হচ্ছে, যেহেতু ফোর্স Q1 যে এক্সার্টেড ফোর্স অন Q2 বাই Q1, অর্থাৎ Q1 Q2 কে কি পরিমাণ ফোর্স দিচ্ছে, তাহলে এই Q1 থেকে ফোর্সটা কোথায় কোন দিকে যাচ্ছে? Q2 এর দিকে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমরা বের করবো হচ্ছে R12 কিংবা হচ্ছে RMN। 1 বলতে এখানে এই Q1 এর পজিশনটাকে বোঝানো হচ্ছে, আর R2 বলতে হচ্ছে Q2 এর পজিশনটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ N এর পজিশনটাকে বোঝানো হচ্ছে। তাহলে ডিস্টেন্স ভেক্টরটা বা পজিশন ভেক্টরটা আমরা কিভাবে বের করব? R2 মাইনাস R1। ঠিক আছে, তাহলে R2 হচ্ছে 205, অর্থাৎ 2ax প্লাস 0ay প্লাস 5az, তারপর হচ্ছে R1 তার সামনে মাইনাস আছে 1 2 3 এর জন্য হচ্ছে তার পজিশন ভেক্টরটা দেয়া আছে। তাহলে R12 হচ্ছে 1ax মাইনাস 2ay প্লাস 2az। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর হচ্ছে তার ইউনিট ভেক্টরটা আমাদের বের করতে হবে। ইউনিট ভেক্টরের নিয়ম তো আমরা জানি যে আর ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে তার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করলে যে মানটা আসবে এটা হচ্ছে তার ইউনিট ভেক্টর। অ্যাকচুয়ালি তার ম্যাগনিটিউডটা আসে হচ্ছে 3, এই জন্য হচ্ছে 1/3 দেয়া আছে। ওকে, তো ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয়? এটা একটু মাইনাস করে একটু দেখায় কিন্তু জি, ম্যাগনিটিউডটা কিভাবে বের করতে হয় এটা একটু দেখায় কিন্তু। আচ্ছা, ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয় দেখানো হয় নাই, বাকিরা কি বলেন? স্যার স্কয়ার দিয়ে যে মানগুলো দেখা যাবে স্কয়ার করলে তো হয়ে যাবে স্যার। স্যার রুট ওটা আবার করে যে কি- রুট হ্যাঁ। করে ভিতরে স্কয়ার করতে হয়। আচ্ছা, সবাই তো বলতেছে যে রুট স্কয়ার দিয়ে, আপনি বললেন যে দেখানো হয় নাই, তো বাকিরা জানলো কিভাবে? ক্লাসে ছিলেন? হিরম স্যার আপনি সমস্যা না স্যার, খাওয়া যাবে। আচ্ছা, ওকে, তো তাহলে আমরা ফোর্সটা কিভাবে বের করব? F2 ইকুয়াল হচ্ছে F2 দেওয়া হয়েছে কেন? কারণ হচ্ছে Q2 চার্জের উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এটা বের করতে হবে। এই জন্য হচ্ছে F2 ইকুয়াল হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই r², তারপর হচ্ছে তার ইউনিট ভেক্টর। এখানে জাস্ট দেখেন যে ভ্যালুগুলো বসানো হয়েছে। 1/4πε0 মানে হচ্ছে 8.854 ইন্টু 10⁻12, আর Q1 চার্জের মান হচ্ছে 3 ইন্টু 10⁻4, যেটা এখানে দেয়া আছে। তারপর হচ্ছে Q2 চার্জের মান হচ্ছে -10⁻4, এই হচ্ছে -10⁻4,
আর ডিস্টেন্স যেটা আমরা এখানে ম্যাগনিটিউডের ক্ষেত্রে পেয়ে গেলাম 3, এ হচ্ছে এখানে 3 স্কোয়ার, ঠিক আছে। আর যে ইউনিট ভেক্টর যেটা দেওয়া ছিল হচ্ছে আমরা যেটা বের করেছি আর কি, ইউনিট ভেক্টর 1/3 ইন্টু 1ax মাইনাস 2ay প্লাস 2az, এখানে জাস্ট হচ্ছে এই ইউনিট ভেক্টরটা লেখা হয়েছে। বুঝতে পারছেন ভ্যালুগুলো কিভাবে লেখা হয়েছে? জি স্যার। ওকে, তো তারপর হচ্ছে জাস্ট এখানে ক্যালকুলেশনটা করে নিলে যে মানটা আসবে এটাই হচ্ছে F2 চার্জের উপর, সরি মানে Q2 চার্জের উপর Q1 চার্জ যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে এটা। তো এখন যদি এখানে বলা হতো যে ডিটারমাইন দ্য ফোর্স এক্সার্টেড অন Q1, অর্থাৎ Q2 এর জায়গায় যদি বলা হতো Q1 বাই Q2, তাহলে কি করা লাগতো? এখানে জাস্ট হচ্ছে এই কথাটা চেঞ্জ হয়ে গেল, Q2 এর জায়গায় Q1 বললো, যে আবার Q1 এর জায়গায় হচ্ছে Q2 বললো, তাহলে কি করা লাগবে বলেন তো? শুধু এখানে F2 বের করতে, শুধু এখানে F1 বের করলে তো হয়ে যেত। হ্যাঁ, F1 বের করা মানে হচ্ছে এখানে R12 না হয়ে এখানে হবে R21, 2-1 ঠিক আছে। অর্থাৎ এখানে যে যে মান আসছে, এখানে যে মান আসছে এই মানই থাকবে, এই মানই থাকবে, শুধুমাত্র হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এ এক্স প্লাস এ 2ay মাইনাস এর 2az, জাস্ট হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হবে, বাকি সব কিছু একই থাকবে। ম্যাগনিটিউডও 3 আসবে, আর এখানে ফোর্সটা F1 ফোর্সটা হবে হচ্ছে প্লাস এ 10ax মাইনাস এ 20ay প্লাস এ 20az, এরকমই আসবে, ঠিক আছে। তো কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখবেন যে এখানে the exerted force on Q2 by Q1 বলা হয়েছে নাকি Q1 by Q2 বলা হয়েছে, হ্যাঁ যদি আসে। আর এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে এই ভ্যালু পরীক্ষায় পাবেন, এরকম কোনো এক্সপেকটেশন রাখবেন না, হ্যাঁ? অর্থাৎ আপনাকে কোশ্চেনের বা কোন একটা ম্যাথ কিভাবে সলভ করতে হয় এই জিনিসটা আপনার জানা থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বোঝায়? যে প্রথমের দিকে যে ইলেকট্রোস্ট্যাটিকে ডিসকাস করতেছিলাম, যে চার্জগুলো যখন স্থির অবস্থায় থাকে তখন তার ইলেকট্রিক ফিল্ড থাকে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড থাকে না, ঠিক আছে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড থাকে, তার সাথে আবার নতুন একটা ওয়ার্ড অ্যাড হলো ইন্টেন্সিটি। এটা দ্বারা কি বোঝে? ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, অর্থাৎ এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে তার তীব্রতাটা কেমন, এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। যে চুম্বকের ক্ষেত্রে কিছু কিছু চুম্বক দেখবেন যে খুব বেশি আকর্ষণ করতেছে, আবার কিছু চুম্বক দেখবেন যে আকর্ষণের মাত্রাটা কম, ঠিক আছে। এই যে বেশি আকর্ষণ করতেছে কিংবা হচ্ছে মানে সেম সাইজের চুম্বকের ক্ষেত্রে ডিফারেন্টটা হচ্ছে আপনারা ভিন্নতা লক্ষ্য করতে পারবেন। ওকে, তো কিছু চুম্বক যে এই যে বেশি আকর্ষণ করতেছে কিংবা কিছু চুম্বক যে কম আকর্ষণ করতেছে, এই যে আকর্ষণের যে মাত্রাটা এটাকে বলা হচ্ছে তীব্রতা। অনুরূপভাবে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিসিজম যে প্রপার্টিস গুলো আছে, হ্যাঁ ওই প্রপার্টিসটা যেমন হচ্ছে একটু আগে দেখলাম যে একটা চার্জ আরেকটাকে আকর্ষণ করতেছে, যেমন Q2 চার্জটা হচ্ছে Q1 কে আকর্ষণ করতেছে, আমরা যে এখানে যে ম্যাথটা করলাম যে পজিটিভ নেগেটিভ চার্জের ক্ষেত্রে, এখানে এই যে চার্জগুলো যে একে অপরকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণের মাত্রাটা যে ফোর্সের মানটা বা মাত্রাটা কত বেশি বা কত কম, এটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বুঝতে পারছেন ফিল্ড ইন্টেন্সিটিটা কি? জি স্যার। ওকে, তো ফিল্ড ইন্টেন্সিটিটা আমরা কিভাবে বের করে থাকি? ফিল্ড ইন্টেন্সিটি বের করার সূত্রটা হচ্ছে একটু আগে যে ফোর্সের মানটা বের করলাম, এটা থেকে হচ্ছে আমরা ফিল্ড ইন্টেন্সিটির মানটা বের করব। এখানে দেখেন যে ফোর্সের সূত্রটার ক্ষেত্রে হচ্ছে আমরা বের করছি যে এফ টি ইকুয়াল হচ্ছে বা এফ ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, তারপর হচ্ছে তার ইউনিট ভেক্টর। অনুরূপভাবে
ইন্টেন্সিটি, এটা হচ্ছে রাইটিং দিস ফোর্স অ্যাজ এ ফোর্স পার ইউনিট চার্জ, অর্থাৎ প্রতি ইউনিট চার্জে আমাদের ফোর্সের মানটা কত হবে, এটাকে বলা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি। হ্যাঁ, তো এখানে কিউটি দ্বারা হচ্ছে টেস্ট চার্জ বোঝানো হচ্ছে। তো এই টেস্ট চার্জটা হচ্ছে এই এখানে যে ফোর্সটা বের করা হয়েছে, এই ফোর্সটাকে যদি আমরা এই এখানে যে কিউটিটা আছে, এই কিউটিটা যদি আমরা এখানে নিচে নিয়ে আসি, অর্থাৎ বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে কি কি থাকতেছে, 1/4πε0 Q1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে তার ফিল্ড ইন্টেন্সিটি। এখানে ই ইকুয়াল হচ্ছে এফটি বাই কিউটি। তাহলে এখানে আপনারা একটু কনফিউজড হতে পারেন যে এখানে কিউটি দ্বারা ভাগ দিয়ে হয়তো বা ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে হবে। বিষয়টা এরকমও না, যে মনে করেন যে এটা হচ্ছে একটা চার্জ, হ্যাঁ, তার ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এই রিজন পর্যন্ত হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ডটা আছে। এই চার্জ থেকে আমি ফিল্ড ইন্টেন্সিটিটা এতটুকু পর্যন্ত দূরত্বে তার ফিল্ড ইন্টেন্সিটিটা কত আসে এটা বের করার প্রয়োজন হতে পারে, বা আমরা বের করতে পারি। যেমন হচ্ছে এটা যদি ম্যাগনেট হয়, ম্যাগনেটটার হচ্ছে এখানে থাকলে হচ্ছে দেখা যাবে যে আকর্ষণটা বেশি করতেছে, এখানে থাকলে আকর্ষণ আরো বেশি করতেছে, আরো যত দূরে যাবে আকর্ষণের মাত্রা তত কমতে থাকবে। ঠিক আছে, তো এখন কোন পজিশনে তার আকর্ষণের মাত্রাটা কত কম বা বেশি হবে, এই জিনিসটা হচ্ছে আমরা এই ইন্টেন্সিটির মাধ্যমে বের করে থাকবো। অর্থাৎ এটা আমরা এই পজিশনে আমরা বের করতে পারি, কিংবা হচ্ছে এই দূরত্বেও আমরা বের করতে পারি, কিংবা হচ্ছে দূরত্ব যদি আরো কম হয়, যে কাছাকাছি থাকে, তাহলে তার ফিল্ড ইন্টেন্সিটির মান কত হবে আমরা এটাও বের করতে পারি। ঠিক আছে, তো এটা দ্বারা হচ্ছে আমাদের ফিল্ড ইন্টেন্সিটিটা বোঝানো হয়। এই ক্ষেত্রে আমাদের যে চেঞ্জটা আসবে শুধুমাত্র হচ্ছে আর এর মানের ক্ষেত্রে, অর্থাৎ ডিস্টেন্সটা। এই যে দেখেন এই চার্জের এই পজিশন থেকে এই দূরত্ব পর্যন্ত, এই ডিস্টেন্স পর্যন্ত, এখানে ডিস্টেন্সটা বেশি না, আবার এখানে হচ্ছে ডিস্টেন্সটা এর থেকে একটু কম, এখানে ডিস্টেন্সটা আর একটু কম। তো এখানে যদি আমরা রেফারেন্স ভেক্টর ধরে থাকি, অর্থাৎ 0 রেফারেন্স পজিশন 0 0 0, তাহলে এখানের এম পজিশন যদি আমরা এটাকে যদি এম পজিশন ধরি, তাহলে হচ্ছে তার ভ্যালুটা চেঞ্জ হবে। মানে এম পজিশনে হচ্ছে তার যেই কোঅর্ডিনেটিং পয়েন্ট আছে এগুলো একরকম হবে, তারপর হচ্ছে এন পয়েন্টে হচ্ছে তার কোঅর্ডিনেটিং পয়েন্টগুলো একরকম হবে, তারপর হচ্ছে এটাকে যদি আমরা উ ধরি তাহলে তার কোঅর্ডিনেটিং পয়েন্টগুলো একরকম হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আর এর মানটা ভিন্নতা পাবো, অর্থাৎ বিভিন্ন পজিশনে হচ্ছে ডিস্টেন্সটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, এছাড়া আর কোনো কিছু না। তো আমরা যদি একটা দেখি যে ফিল্ড ইন্টেন্সিটির আমরা অ্যাকচুয়ালি কিভাবে বের করে থাকি। ফিল্ড ইন্টেন্সিটির জন্য আমরা যে সূত্রটা ইউজ করব এটা ই ইকুয়াল হচ্ছে 1/4πε0 Q/r²AR। এখানে ফিল্ড ইন্টেন্সিটির একটা ফর্মুলা দেয়া আছে, আমরা ওটাতে যাচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে উপরে যে ফর্মুলাটা দেখলাম এটার অ্যাপ্লিকেশনটাই হচ্ছে এখানে দেখব। যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, a charge Q1 of 2 microcoulomb, একটা চার্জ আছে যার মান হচ্ছে 2 microcoulomb, is located at P1 0 0 0 এই পজিশনে আছে, and a second charge of 3 microcoulomb is at P2 যার ভ্যালু হচ্ছে -1 2 3, find E at M 3 4 2। অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটির মানটা বের করতে বলছে কোন পজিশনে, এম পজিশনে। অর্থাৎ আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, যে এ হচ্ছে আমাদের Q1 চার্জ, যেটা আছে হচ্ছে আমাদের P1 পয়েন্টে। ঠিক আছে, এটা হচ্ছে P1 পয়েন্টে আছে। আরেকটা চার্জ যেটা হচ্ছে Q2, যেটা আছে হচ্ছে আমাদের P2 পয়েন্টে। ওকে, এখন বলছে এই দুইটা চার্জের ক্ষেত্রে তো ফিল্ড ইন্টেন্সিটি মনে করেন যে এতটুকু রিজন পর্যন্ত, Q2 এর ক্ষেত্রে হচ্ছে এই রিজন পর্যন্ত তার ফিল্ড ইন্টেন্সিটি আছে। এখন বলছে যে এম পয়েন্টে, মনে করেন এরকম একটা কমন একটা পয়েন্টে তার ফিল্ড ইন্টেন্সিটিটা
কত হবে, এই এম পয়েন্টটা হচ্ছে তার ফিল্ড ইন্টেন্সিটির মানটা বের করতে বলছে। অর্থাৎ Q1 চার্জ থেকে এই এম পয়েন্টে একটা ফোর্স যাচ্ছে, আবার Q2 চার্জ থেকেও এম পয়েন্টে একটা ফোর্স যাচ্ছে। মানে এই দুইটা ফোর্স যোগ করে হচ্ছে আমরা এই এম পয়েন্টে তার ফিল্ড ইন্টেন্সিটিটা পাবো। তাহলে ফিল্ড ইন্টেন্সিটিটা পাওয়ার জন্য আমরা Q1 থেকে এম পর্যন্ত তার ডিস্টেন্সটা জানা থাকবে, মানে বের করতে হবে। আবার Q2 থেকেও এম ডিস্টেন্স, এম পর্যন্ত তার ডিস্টেন্সটা বের করতে হবে। এই জিনিসটা এখানে করা হয়েছে R-R1 R-R2 দ্বারা হচ্ছে এখানে পজিশন ভেক্টরটা বের করা হয়েছে, প্লাস হচ্ছে তার ম্যাগনিটিউডটা বের করা হয়েছে। তাহলে তার ফিল্ড ইন্টেন্সিটির মানটা কত হবে? ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে Q1 চার্জের জন্য যে ফিল্ড ইন্টেন্সিটি এবং Q2 চার্জের জন্য যে ফিল্ড ইন্টেন্সিটি, দুইটা একসাথে যোগ করে দিতে হবে। তো তাহলে দেখেন P1 পজিশন থেকে বা Q1 চার্জের জন্য তার ফিল্ড ইন্টেন্সিটির মান হবে 1/4πε0 Q বাই R-R1। এই যে এখানে R-R1 স্কয়ার, ঠিক আছে, অর্থাৎ ডিস্টেন্সটা। তারপর হচ্ছে A1 বা ইউনিট ভেক্টরটা থাকবে, তারপর হচ্ছে 1/4πε0 Q2 ডিভাইডেড বাই R-R2, R-R2 তার যে ডিস্টেন্স এটা, আর A2। ঠিক আছে, তো এখানে কিন্তু ইউনিট ভেক্টরটা দেখানো হয় নাই, আপনারা অবশ্যই ইউনিট ভেক্টরগুলো কনসিডারেশনে নিয়ে আসবেন। ঠিক আছে, তো ইউনিট ভেক্টর কিভাবে বের করতে হয় এই জিনিসগুলো বারবার ডিসকাস করার কিছু নাই, এই জন্য এখানে দেখানো হচ্ছে না। ঠিক আছে, তো এখানে যদি আমরা জাস্ট ভ্যালুগুলো বসে 1/4πε0 এটাকে যদি আমরা কমনে নিয়ে আসি, তো Q1 বাই R-R1 স্কয়ার, অর্থাৎ Q বাই R-R1 R-R1 কিউব। এখানে এই লাইন থেকে এই জায়গাটাতে কিভাবে আসছে কেউ কি বলতে পারবেন? এই লাইন থেকে এই লাইনটা স্যার উপরে একটা R-R1 উভয় সাইডে আর কি, R-R1 উপরে একটা এক্সটার্ন হয়, সেই জন্য নিচে একটা পাওয়ার বাড়ায় দিচ্ছে। কেন পাওয়ারটা বাড়ানো হয়েছে? আমরা এটা না দিলে কি সমস্যা হতো? তাই আমার উভয় সাইডে নিচে নেওয়া হয়েছে, উপরে এবং নিচে। নেওয়া হয়েছে তো ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু হচ্ছে এখানে দেখেন এই যে ইউনিট ভেক্টর যেটা, হ্যাঁ ইউনিট ভেক্টরটা আমরা কিভাবে বের করি? আর আপনি যেটা বলছেন যে উপরে নিচে নেওয়া হয়েছে, বিষয়টা এমনও না। উপরে নিচে নেয়ার মানে হচ্ছে আমরা কিন্তু সেম জিনিস নেই না, এখানে নিচে মডিউলাস আর এখানে নিচে হচ্ছে ভেক্টর। এখানে নেওয়া হয়েছে ম্যাগনিটিউড আর এখানে নেওয়া হয়েছে ভেক্টর। ক্লিয়ার? তো এখানে ইউনিট ভেক্টরটা আমরা কিভাবে বের করি? যে তার পজিশন ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে তার ম্যাগনিটিউড। ঠিক আছে, তো এই উপরের এটা হচ্ছে তার পজিশন ভেক্টর আর নিচে হচ্ছে ম্যাগনিটিউড। তো নিচে যেহেতু অলরেডি স্কোয়ার আছে, আরেকটা যদি আমরা ম্যাগনিটিউডের জন্য দিই তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান কি হবে? এক্স কিউব হবে না? এ হচ্ছে এক্স কিউব। ক্লিয়ার? ওকে, তো অনুরূপভাবে হচ্ছে আমাদের এটা হচ্ছে Q1 চার্জের জন্য তার ফিল্ড ইন্টেন্সিটি, এটা হচ্ছে Q2 চার্জের জন্য তার ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, তো জাস্ট এখন হচ্ছে আমরা যদি তার ভ্যালুগুলো বসিয়ে দিই, যে মানটা আসবে এটা হচ্ছে এম পয়েন্টে Q1 এবং Q2 দুইটা চার্জের জন্য তার ফিল্ড ইন্টেন্সিটি। নিয়মটা কি বুঝতে পারছেন? স্যার ওকে, কার কোনো কোশ্চেন আছে? ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে এতক্ষণ যে জিনিসগুলো ডিসকাস করছি এটা হচ্ছে ডিসক্রিট বা পয়েন্ট চার্জের জন্য। এখন হচ্ছে কন্টিনিউয়াস চার্জ যদি থাকে তাহলে তার ফিল্ড ডিস্ট্রিবিউশনটা বা ফিল্ডটা কেমন হবে এই জিনিসটা আমরা দেখব। তো এখন হচ্ছে এখানে যেটা দেওয়া আছে প্রথমে হচ্ছে কন্টিনিউয়াস ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যদি ভলিউম চার্জ থাকে তাহলে তার টোটাল চার্জের মানটা কত হবে, তার ফিল্ড ইন্টেন্সিটিটা আমরা কিভাবে বের করব, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। যে আমাদের টোটাল চার্জ কিউ ইকুয়াল হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল রো বি ডিবি, এটা দ্বারা হচ্ছে তার টোটাল চার্জের মানটা বের করতে হয়। আর ফিল্ড ইন্টেন্সিটিটা
এখানে একটা ম্যাথ আছে, এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে লাইন চার্জেরটা দেয়া আছে, যে লাইন চার্জের হচ্ছে আমরা তার ইন্টেন্সিটিটা কিভাবে বের করব। এখানে একটা ডেরিভেশন দেয়া আছে অ্যাকচুয়ালি, তো আমরা ডেরিভেশনে না গিয়ে হচ্ছে জাস্ট ফিল্ড ইন্টেন্সিটিটা যদি এখানে দেখে নিই, তার ইকুয়েশনটা হচ্ছে লাইন চার্জের জন্য ই রো ইকুয়াল হচ্ছে রো এল ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট রো। তাহলে রো এল দ্বারা কি বুঝে? রো এল দ্বারা হচ্ছে তার লাইন চার্জের মান বোঝানো হয়, লাইন চার্জ ডেনসিটির মান বোঝানো হয়। 2 পাই এপসিলন নট এটা একটা কনস্ট্যান্ট টার্ম, আর রো দ্বারা হচ্ছে তার লাইনের যে লাইন চার্জের যে লেংথ আছে, লেংথ বোঝানো হয়। এখানে এই দুইটা রো এর কিন্তু ভিন্ন মিনিং আছে। হ্যাঁ, এই রো দ্বারা হচ্ছে, নিচের রো দ্বারা হচ্ছে তার লেংথ বোঝানো হচ্ছে, আর এখানে রো এল দ্বারা হচ্ছে লাইন চার্জের ডেনসিটি বোঝানো হচ্ছে বা লাইন চার্জের মানটা বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে লাইন চার্জের জন্য আমাদের যে ইকুয়েশনটার ই রো ইকুয়াল হচ্ছে রো এল ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট। ওকে, তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে উপরের এই পেজগুলো হচ্ছে আমরা স্কিপ করে গেলাম কেন? এখানে যে ম্যাথ দেয়া আছে, হাতে লেখার যে ম্যাথটা আপনারা দেখলেন, এই ম্যাথটা হচ্ছে আমরা ক্লাসরুমে করব, কারণ এখানে এই জিনিসটা হচ্ছে বোঝার বিষয় আছে। এখানে বুঝাতে গেলে আপনাদের কনসেন্ট্রেশন নষ্ট হবে, বা অলরেডি আমরা কয়েকটা ম্যাথ করছি, ম্যাথ বারবার করতে থাকলে হচ্ছে আমাদের জন্য একটু ব্রেনের উপর একটু স্ট্রেস ফিল হবে। এই জন্য হচ্ছে আমরা এই ম্যাথ এবং এখানে ডেরিভেশনটা আপাতত এখন করতেছি, এটা আমরা ক্লাসরুমে ডিসকাস করব। তো তাহলে আমরা জাস্ট হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটির যে মানটা বা যে ম্যাথটা আছে, আমরা এই ম্যাথটা দেখবো, আর হচ্ছে তার লিমিটেশনটা দেখবো, বিশেষ করে হচ্ছে কুলম্বস লয়ের। তো লাইন চার্জের ক্ষেত্রে আমরা যে ফিল্ড ইন্টেন্সিটির যে ইয়েটা দেখলাম, সূত্রটা দেখলাম, ইকুয়াল হচ্ছে রো এল ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট রো এ রো, অর্থাৎ তার যে ইউনিট ভেক্টরটা আছে। ওকে, এখান থেকে দেখেন যে এক্সাম্পল ডি 2.5 বলা হচ্ছে যে ইনফাইনাইট ইউনিফর্ম লাইন চার্জ অফ 5 নেনো কুলম্ব, অর্থাৎ 5 নেনো কুলম্ব পার মিটারে একটা ইউনিফর্ম লাইন চার্জ দেয়া আছে অ্যালং দ্য লাইন চার্জেস। হ্যাঁ, একটা না, অ্যাকচুয়ালি হচ্ছে লাইন চার্জেস দেয়া আছে, যে দুইটা লাইন চার্জ দেয়া আছে যার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 5 নেনো কুলম্ব করে। হ্যাঁ, along the positive and negative x and y axis, অর্থাৎ x axis এ হচ্ছে একটা লাইন চার্জ আছে এবং y axis এ হচ্ছে আরেকটা লাইন চার্জ আছে। ঠিক আছে, এবং একটা দেখেন এই পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে, এটাও সেম পজিটিভ থেকে নেগেটিভ বা তার অবস্থানটা আছে আর কি, এই জিনিসটাই বলছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ এক্স অ্যান্ড ওয়াই এক্সিস ইন ফ্রি স্পেস। বারবার দেখেন, হয় বেকম বলা হচ্ছে, না হয় হচ্ছে ফ্রি স্পেস বলা হচ্ছে। তো এখানে যদি বেকম বা ফ্রি স্পেস না বলে, আমি বারবারই বলতেছি এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে শুনেন, বেকম বা ফ্রি স্পেস না বলে যদি অন্য কোনো মিডিয়াম বলে, এবং তার যদি পারমিটিভিটি যেটা হচ্ছে এই এখানে যে অ্যাপসিলন নটের মানটা দেয়া আছে, হ্যাঁ, পারমিটিভিটির মান দেয়া থাকে, তাহলে হচ্ছে এখানে এই এপসিলন নটের পরিবর্তে যেটা আমরা 8.854 ইন্টু 10^12 বসাতাম, ওই মানটা না বসিয়ে হচ্ছে অন্য কোনো মিডিয়াম দেওয়া থাকলে তার যে পারমিটিভিটি ওই জিনিসটা বসাতে হবে। ঠিক আছে, তো তার পারমিটিভিটি অন্য কোনো মিডিয়াম দেওয়া থাকলে তার পারমিটিভিটি আমাদের মুখস্থ রাখার বিষয়ও না। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে অবশ্যই কোশ্চেনের মধ্যে অন্য কোনো মিডিয়াম যদি দেওয়া থাকে তাহলে তার পারমিটিভিটিটা দেওয়া থাকবে, এবং তার পারমিটিভিটি যদি না দেয়া থাকে, যদি রিলেটিভ পারমিটিভিটিও দেয়া থাকে, তাহলে হচ্ছে এই এপসিলন নটের সাথে হচ্ছে এপসিলন আর এটা মাল্টিপ্লাই করতে হবে, অথবা শুধুমাত্র যদি পারমিটিভিটি দেয়া থাকে তাহলে এপসিলন নট এটা বাদ দিয়ে শুধুমাত্র হচ্ছে ওই পারমিটিভিটিটা বসাতে হবে। এটা আমরা ক্লাসরুমে আবার ডিসকাস করব অন্য আরেকটা মিডিয়ামের পারমিটিভিটি দিয়ে। হ্যাঁ, তো আপাতত হচ্ছে আমরা এই ম্যাথটাই দেখি। ওকে, এখানে যেটা বলা হচ্ছে যে এক্স এন্ড ওয়াই এক্সিসে হচ্ছে দুইটা লাইন চার্জ আছে যার ভ্যালু হচ্ছে 5 নেনো কুলম্ব করে। ঠিক আছে, এবং এটা হচ্ছে ফ্রি স্পেসে বলছে ফাইন্ড ই এট পি এ পিবি, অর্থাৎ আমাদের দুইটা
পজিশনে হচ্ছে ই এর মান বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বের করতে বলছে। কার জন্য? এই 5 ন্যানো কুলম্ব লাইন চার্জের জন্য। ওকে, তো তাহলে হচ্ছে আমরা দুইটা পজিশনে, একটা হচ্ছে এ নাম্বারে আমরা সলভ করব, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে বি নাম্বারে সলভ করব। ঠিক আছে, তো এ নাম্বারের ক্ষেত্রে আমরা যদি ফিল্ড ইন্টেন্সিটিটা দেখি, ফিল্ড ইন্টেন্সিটি লাইন চার্জের ক্ষেত্রে ফিল্ড ইন্টেন্সিটি বের করার নিয়মটা হচ্ছে ই ইকুয়াল হচ্ছে রো এল ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট রো। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি লাইন চার্জের ফিল্ড ইন্টেন্সিটি বের করার নিয়ম বা সূত্র। তো তাহলে আমাদের এখানে চার্জ আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স এক্সিসে আর একটা হচ্ছে ওয়াই এক্সিসে। তাহলে দুইটা চার্জের জন্য আমার ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে হবে, একটু আগে আমরা যে পয়েন্ট চার্জের জন্য করলাম অনুরূপভাবে। তাহলে ইপিএ অর্থাৎ পিএ পজিশনে আমাদের ফিল্ড ইন্টেন্সিটির মানটা হবে রো এল এক্স অর্থাৎ এক্স এক্সিসে যে লাইন চার্জটা আছে প্লাস হচ্ছে রো এল ওয়াই অর্থাৎ ওয়াই এক্সিসের যে লাইন চার্জটা আছে তাদের ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? রো এল ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট রো। তাহলে আমরা যদি এখানে বসাই এক্স এক্সিসের জন্য বা এক্স এক্সিসের যে লাইন চার্জ আছে তার জন্য, তাহলে রো এল এক্স ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট রো এক্স, অর্থাৎ রো এল এক্স যার মান হচ্ছে 5 ন্যানো কুলম্ব, এ হচ্ছে 5 ন্যানো কুলম্ব মানে 5 × 10⁻৯। তারপর হচ্ছে 2 পাই এপসিলন নট, 2 পাই এপসিলন নট কনস্ট্যান্ট টার্ম। তারপর হচ্ছে রো এক্স যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিসটেন্স বোঝানো হয়। ঠিক আছে, তো ওই ডিসটেন্সের মানটা আমরা কিভাবে বের করব? এই ডিসটেন্সের মানটা বের করার জন্য এই যে দেখেন ঠিক আছে, আমাদের রেফারেন্স এক্সিসের বা রেফারেন্স পয়েন্টের মান হচ্ছে 0 0 0। তাহলে এই পি এ পজিশনে তার ডিসটেন্সটা কত হবে 0 0 থেকে? পি এ পজিশনে তার ডিসটেন্সটা কত হবে? কি হলো, জানা নেই? ডিসটেন্স আমরা কিভাবে বের করি? আর এ বি যদি বলা হয় তাহলে ডিসটেন্স কিভাবে বের করে? আর বি মাইনাস আর এ না? জি স্যার। তো তাহলে আর বি মাইনাস আর এ, তাহলে এখানে এই যে 004 আর এই 00 পয়েন্ট থেকে এটার দূরত্বটা কি হবে? মনে করেন পি এ মাইনাস 000। তো তাহলে এই সবগুলো 00 দিয়ে যদি আমরা মাইনাস করি আলটিমেট থাকে কি শুধুমাত্র 4 না? জি স্যার। ঠিক আছে, তো এই হচ্ছে 4 এজ এট থাকে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো তাহলে 4 এজ এট হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটিটা। হ্যাঁ, তো তাহলে তার ইউনিট ভেক্টর বের করতে হলে কি করতে হবে? তার ম্যাগনিটিউড বের করতে হবে। তাহলে 4 এর শুধুমাত্র 4 এর ম্যাগনিটিউড কি হবে? √4² তাহলে √4² মানে কি শুধুমাত্র 4 না, এ হচ্ছে এই রো এক্স মানে হচ্ছে 4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তার ইউনিট ভেক্টরটা কি হবে? ইউনিট ভেক্টরে দেখেন এখানে কি লিখে আছে, শুধুমাত্র এজ এট লিখে আছে না? তাহলে এজ এটটা কিভাবে? √4² মানে হচ্ছে 4। তাহলে আমরা ইউনিট ভেক্টর কিভাবে বের করি? যে ভেক্টরটা আছে ওই ভেক্টরটাকে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, মানে তার ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করলে থাকতেছে কি শুধুমাত্র এজ এট থাকতেছে না? এই হচ্ছে এজ এট হচ্ছে তার ইউনিট ভেক্টর। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো তাহলে হচ্ছে রো এল ওয়াই এই ক্ষেত্রে হচ্ছে আবার যে 5 ন্যানো কুলম্ব 5 × 10⁻৯ 2 পাই এপসিলন নট রো ওয়াই এর জন্য হচ্ছে 2 পাই এপসিলন নট এর মানটা বের করছে আর কি। ঠিক আছে, সরি 2 পাই এপসিলন নট আর রো ওয়াই এর মান হচ্ছে 4। তাহলে রো ওয়াই এর মান 4 কিভাবে?
এই যে অনুরূপভাবে এখানে যেমন হচ্ছে আমরা ডিস্টেন্স বের করলাম, তারপরে হচ্ছে তার ইউনিট ভেক্টর বের করলাম, সেম একই পয়েন্টের জন্য তো একই আসবে, তাই না? Yes, sir. ওকে, তো তাহলে হচ্ছে এই পি এ এর মান, তারপর হচ্ছে পিবি, ঠিক আছে? তো পিবির মানটা দেখেন 034, 034 থেকে হচ্ছে রো এল এক্স, যেহেতু 5 ন্যানো কুলম্ব, এ হচ্ছে 5 ন্যানো কুলম্বের জন্য 5 × 10⁻৯ আর 2 পাই এপসিলন নট। আর এখানে দেখেন রো এক্স তার মানটা হচ্ছে 5, আর এখানে রো ওয়াই তার মানটা হচ্ছে 4, ঠিক আছে? এখানে আমরা এই জিনিসটা আমরা কিভাবে বের করব? এই জিনিসটার ক্ষেত্রে দেখেন এই পিবির মানটা 034, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে এটা দ্বারা করতে পারেন, অথবা জাস্ট হচ্ছে সিম্পলি মনে রাখবেন যে আমাদেরটা হচ্ছে কি এক্স এক্সিস এর জন্য, হ্যাঁ, এক্স এক্সিস এর জন্য বললে আমরা এক্স এর মানটা বাদ দিয়ে বাকি যে দুইটা ভ্যালু আছে তাদের যদি রুট স্কোয়ার করি তাহলে হচ্ছে আমরা এই রু এক্স এর মানটা পেয়ে যাবো। যেমন হচ্ছে 3, 4, তাহলে তার যদি রুট স্কোয়ার করি তাহলে কি আসবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত আসে? 25 না? আর স্কোয়ার রুট করলে রুট 25, এখন root করলে 5 হবে স্যার। ঠিক আছে, এ হচ্ছে 5। তো তাহলে তার ইউনিট ভেক্টরটা কি হবে? এখানে তো এটা তো জিরোই, 3ay প্লাস এর 4az, তাহলে 3 কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসে? 0.6ay। আবার যদি 4 কে যদি আমরা 5 দ্বারা ডিভাইড করি তাহলে তার মান আসে হচ্ছে 0.8az। ইউনিট ভেক্টরটা কি বুঝতে পারছেন? Sir. জি স্যার। ওকে, তো তাহলে হচ্ছে রো এল ওয়াই 2 পাই এপসিলন নট রো ওয়াই এর রো ওয়াই, এখানে যদি আমরা মানগুলো বসাই, রো এল ওয়াই 5 ন্যানো কুলম্ব 5 × 10⁻4 2 পাই এপসিলন নট রো ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে আমরা 3 টা যদি বাদ দিয়ে দেই, মানে ওয়াই এর মানটা যদি বাদ দিয়ে দেই, মানে এক্স এর ক্ষেত্রে হচ্ছে আমরা এক্স এর মানটা বাদ রাখছি, ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াই এর মানটা বাদ রাখলে থাকে কে 0 and 4। তাহলে 0 and 4 এর যদি আমরা করি 0 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 0 স্কয়ার তো 0 স্কয়ারই, তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4, ঠিক আছে? এই হচ্ছে 4, মানে 4 স্কয়ার রুট আর কি 4, ক্লিয়ার? তো তাহলে আমার ইউনিট ভেক্টর কি থাকতেছে? এই যে অনুরূপভাবে 4az ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে শুধুমাত্র az থাকে, এ হচ্ছে az। এ হচ্ছে আমাদের এক্স অ্যান্ড ওয়াই এক্সিস এর জন্য তার টোটাল যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই মানটা, ঠিক আছে? তাই এটা হচ্ছে আমাদের পি এ পয়েন্টের জন্য, এটা হচ্ছে এ এর জন্য, আর এটা হচ্ছে বি এর জন্য, ঠিক আছে? ওকে, তো তারপরে যদি এখানে কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমরা ক্লাসরুমেও এই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করতে পারি বোঝার সুবিধার্থে, অথবা পার্সোনালি আমাকে নক দিতে পারেন। ওকে, তো আমরা যেই কুলম্বস ল পড়লাম, এই কুলম্বস ল এর তার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? লাইন চার্জের ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু কুলম্বস লটা অ্যাপ্লাই করি নাই। লাইন চার্জের ক্ষেত্রে হচ্ছে আমরা কুলম্বস ল এর মাধ্যমেই হচ্ছে আমরা এই লাইন চার্জের যে সূত্রটা আছে এই সূত্রটা বের করে নিয়েছি, ঠিক আছে? কুলম্বস ল থেকেই কিন্তু আমরা লাইন চার্জের জন্য আলাদা সূত্র বের করে নিয়েছি, ঠিক আছে? তো কুলম্বস ল এর যে লিমিটেশনটা, এটা হচ্ছে কি, দিস ল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য পয়েন্ট চার্জ এট রেস্ট। অর্থাৎ কুলম্ব চার্জটা হচ্ছে রেস্ট পজিশনে পয়েন্ট চার্জের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল। লাইন চার্জ, সারফেস চার্জ আর ভলিউম চার্জ এগুলোর জন্য অ্যাপ্লিকেবল না। তারপর হচ্ছে কুলম্বস ল ক্যান অনলি বি অ্যাপ্লাইড ইন দোজ কেসেস হোয়ার দ্য ইনভার্স স্কয়ার ল ইজ অবেইড।
অর্থাৎ কুলম্বস ল এর ক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি যে তার সূত্রের মধ্যে বলা হয়েছে যে দ্য ফোর্স এক্সার্ট মানে টোটাল ফোর্স is equal to the multiplication of two charges and divided by inversely proportional to the distance, ঠিক আছে, অর্থাৎ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তাহলে এই যে যেখানে হচ্ছে আমাদের যেই সূত্রগুলোতে ইনভার্স স্কোয়ার ল আছে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এরকম জায়গা থাকবে বা এরকম ক্ষেত্র থাকবে, শুধুমাত্র ওই জায়গাতে হচ্ছে কুলম্বস লটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন হচ্ছে লাইন চার্জের ক্ষেত্রে দেখেন, লাইন চার্জের যেই ফিল্ড ইন্টেন্সিটির যে সূত্রটা রু এল ডিভাইডেড বাই 2 পাই এপসিলন নট রু, এখানে কিন্তু ইনভার্স স্কোয়ার কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়নি, ঠিক আছে। এখানে হচ্ছে জাস্ট কি ডিস্টেন্সটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে এই লাইনটা দেখেন, দ্য ফিল্ড ফলস অফ ইনভার্সলি উইথ দ্য ডিস্টেন্স। আর ডিসক্রিট চার্জের ক্ষেত্রে এটা হচ্ছে কি উইথ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, ঠিক আছে। তো এটা হচ্ছে কুলম্বস ল এর একটা লিমিটেশন, যে কুলম্বস লটা হচ্ছে শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য প্রযোজ্য, অথবা আর কুলম্বস লটা হচ্ছে যেখানে ইনভার্স স্কোয়ার ল থাকবে শুধুমাত্র ওই জায়গাতেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপর ইট ইজ ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট কুলম্বস ল where charges are in arbitrary shape because in such cases we cannot determine the distance. তাহলে কুলম্বস ল অ্যাপ্লাই করার ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিস্টেন্সটা বের করার প্রয়োজন হয়। যখন অরবিটারি পজিশনে থাকবে, তাহলে অর্থাৎ একটা সার্কুলার শেপে থাকবে, তখন তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা বের করা হচ্ছে ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারে না। তারপর হচ্ছে দ্য ল ক্যান নট বি ইউজড ডিরেক্টলি টু ক্যালকুলেট দ্য চার্জ অন বিগ প্ল্যানেট, অর্থাৎ যেখানে চার্জের মান বেশি থাকবে ওই জায়গাতে হচ্ছে আমরা কুলম্বস লটা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তো এই হচ্ছে কুলম্বস ল এর লিমিটেশন। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি চ্যাটের মধ্যে হচ্ছে লিংক দিয়ে দিচ্ছি, যে গুগল ফর্মের লিংক দেওয়া হচ্ছে, ওই এখানে হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। স্যার চ্যাট বক্সটা অফ